জয় হিন্দ সকল ভিউয়ার্স। এই ভিডিওটির মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ 100টি কোশ্চেন আলোচনা করবো। যদি ক্লাসে সম্পূর্ণ দেখো, পরীক্ষায় এই ক্লাস থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে। আর সামনে তোমার ডাব্লিউপি লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেন পরীক্ষা রয়েছে। উভয় পরীক্ষাতে এই ক্লাস থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। দেখো প্রথম কোশ্চেনটা দেখো, এখানে কি বলা হয়েছে, প্রথম ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেছিলেন তিনি কে ছিলেন? তিনি ছিলেন ফিরোজ শাহ তুগলক। খেয়াল রাখবে, প্রচুর পরীক্ষা কিন্তু এই কোশ্চেনটা আসে। এবং দেখো এক্সট্রা কিছু ফ্যাক্ট আমরা দেখে নেবো। দেখো এখানে কি বলা হয়েছে, দিল্লিতে অবস্থিত কুতুব মিনার যা ফিরোজ শাহ তুগলক 1368 সালে পুনর্নির্মাণ করেছিলেন। তাই পরীক্ষায় কোনো প্রশ্ন আসে যে কুতুব মিনারের পুনর্নির্মাণ কে করেছিলেন? তিনি ফিরোজ শাহ তুগলক। কত খ্রিস্টাব্দে? 1368 খ্রিস্টাব্দে। আরও কি বিষয় জেনে নাও, 1350 সালে দিল্লির কাছে একটি শহর প্রতিষ্ঠা করেন যার নাম দেওয়া হয় কি? ফিরোজাবাদ। তাহলে এই ফিরোজাবাদ শহরটি কে তৈরি করেছিলেন? সেই ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিলেন। এবং তার সাথে দেখে নাও, যিনি মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর 1351 সালে দিল্লির সিংহাসন আরোহণ করেন এবং 1388 সাল পর্যন্ত তিনি কিন্তু এই দিল্লির সিংহাসনে ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিলেন? এই কোশ্চেনের প্রচুর পরীক্ষা আসে। প্রথম রাজেন্দ্র চোল। খেয়াল রাখবে, তাহলে চোল বংশের শক্তিশালী সম্রাট কে ছিল? প্রথম রাজেন্দ্র চোল। দেখো প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে তথ্য আমরা জেনে নেবো। দেখো কী বলা হয়েছে এখানে, দেখো প্রথম রাজেন্দ্র চোল উত্তর ভারতের সেনা অভিযান প্রেরণ করেছিলেন। তিনি পাটলিপুত্রের পাল সম্রাট প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা নদীর অববাহিকা পর্যন্ত চোল সাম্রাজ্য প্রসারিত করেছিলেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম মহিপালকে কে পরাজিত করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। গাঙ্গেয় এলাকায় জয় করেন 1024 খ্রিস্টাব্দে নাগাদ, তাই তাকে গঙ্গৈকোণ্ড উপাধি বা গাঙ্গেয় অঞ্চল বিজেতাও বলা হয়ে থাকে। এই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে যে গঙ্গৈকোণ্ড উপাধি কে পেয়েছিলেন? সে প্রথম রাজেন্দ্র চোল পেয়েছিলেন, বা তাকে গাঙ্গেয় অঞ্চল বিজেতাও বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, সন্ত কবিরের গুরু কে ছিল? প্রচুর পরীক্ষায় কোশ্চেনটা আসে। খেয়াল রাখবে, রামানন্দ। তাহলে সন্ত কবিরের গুরু কে ছিলেন? রামানন্দ। এবার পরবর্তী দেখো, এর সময় কিছু কথা জেনে নেবো। এক্সট্রা কিছু ফ্যাক্ট দেখো কী বলা হয়েছে, তিনি একজন বৈষ্ণব ভক্তিবাদী কবি সাধক যিনি উত্তর ভারতের গাঙ্গীয় অববাহিকায় বসবাস করতেন। হিন্দু ঐতিহ্য তাকে রামানন্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দেয়, যা আধুনিক সময়ের বৃহত্তম সন্ন্যাসী হিন্দু তাকি সম্প্রদায়। পরবর্তী কোশ্চেন দেখো, 4 নম্বর, প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী কোথায় ছিল? খেয়াল রাখবে, উজ্জয়িনী। প্রচুর পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে যে প্রাচীন রাজ্য অবন্তীর রাজধানী কোথায় ছিল? সেটা ছিল উজ্জয়িনীতে। এবং এর সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। দেখো এখানে কি বলা হয়েছে, উজ্জয়িনী, যেটা কি বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী জেলার একটি শহর ও পৌর সংস্কার অধীন এলাকা। পরীক্ষায় প্রশ্ন আসে এই উজ্জয়িনীর কোথায় রয়েছে? এটা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে আছে। উজ্জয়িনী ভারতের প্রাচীন নগরী। তাহলে ভারতের প্রাচীন নগরীর নাম কি? উজ্জয়িনী। এর অবস্থান বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের শিপ্রা নদীর উপরে। তাহলে উজ্জয়িনী কোন নদীর উপরে আছে? শিপ্রা নদীর উপরে আছে। পুরাতাত্ত্বিক উৎখননের এই নাগরিক চারিদিকে আনুমানিক খ্রিস্টীয় 7ম শতাব্দীতে নির্মিত একটি প্রাচীর আবিষ্কৃত হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর রূপে অনুমোদিত এই নগরী শক ও গুপ্ত যুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ কেন্দ্র ছিল। তাহলে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে, শক ও গুপ্ত যুগে জ্যোতিষ চর্চার প্রসিদ্ধ স্থান কী ছিল? উজ্জয়িনী। উজ্জয়িনী কিন্তু মহাকাল মন্দিরের জন্য বিখ্যাত। তাহলে খেয়াল রাখবে, মহাকাল মন্দির কোথায় আছে? উজ্জয়িনীতে রয়েছে। প্রচুর প্রশ্ন এখান থেকে আসে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম উজ্জয়িনী সম্পর্কে। 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে কোন সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিল? এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। খেয়াল রাখবে, দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। এবার শাহজাহান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। দেখো, শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম। তাহলে শাহজাহানের আসল নাম কি? খেয়াল রাখবে, শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম হচ্ছে শাহজাহানের কিন্তু আসল নাম। আর দেখো একটা বিষয় খেয়াল করো, মুঘল সাম্রাজ্যের শাসক তিনি ছিলেন। আর তিনি 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে উপমহাদেশে শাসন করেছিলেন। শাহজাহান নামটি এসেছে কি? ফার্সি ভাষা থেকে, যার অর্থ কি? পৃথিবীর রাজা। তাহলে খেয়াল রাখবে, এই শাহজাহান নামের অর্থ কি? তার নাম হচ্ছে পৃথিবীর রাজা। আর এই কথাটা এসেছে কি? ফার্সি ভাষা থেকে। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে পঞ্চম মুঘল সম্রাটের নাম কি? তার নাম হচ্ছে শাহজাহান। এবার দেখো, শাহজাহান অমর কীর্তি কী ছিল? তাজমহল তৈরি করেছিলেন। এটা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষায় আসে। তাজমহলকে নির্মাণ করেছিলেন, তো অমর কীর্তি কার ছিল? এটা শাহজাহান তৈরি করেছিলেন। এছাড়াও দেখো তিনি যেগুলো তৈরি করেছিলেন স্থাপত্য, সেগুলো ছিল জামা মসজিদ। খেয়াল রাখবে, পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে জামা মসজিদ, যেটা দিল্লি ভারতে অবস্থিত। তারপর দেখো শাহজাহান মসজিদ, যেটা সিন্ধু পাকিস্তানে অবস্থিত। মতি মসজিদ, যেটা হচ্ছে লাহোর পাকিস্তানে অবস্থিত। শালিমার গার্ডেন, যেটা লাহোর পাকিস্তানে অবস্থিত। ওয়াজির খান মসজিদ, লাহোর পাকিস্তানে অবস্থিত। দেওয়ানি এ আম আর দেওয়ানি ই খাস, ময়ূর সিংহাসন, তিনি এই সমস্ত স্থাপত্য নির্মাণ করেছিলেন শাহজাহান। এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং কোন জায়গায় অবস্থিত সেটাও পরীক্ষায় আসে, তাই কিন্তু ডিটেলস তোমার সঙ্গে তুলে ধরলাম।
নম্বর কোশ্চেন দেখো, মধ্যযুগীয় ভারতের স্থায়ী পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? খেয়াল রাখবে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি কিন্তু স্থায়ীভাবে পেশাভিত্তিক সৈন্য ব্যবস্থার প্রচলন করেছিলেন। আলাউদ্দিন খলজির সঙ্গে কী জেনে নেবো দেখো, আলাউদ্দিন খলজির, যাকে আলাউদ্দিন খিলজিও বলা হয়ে থাকে, যার জন্ম ছিল আলিগড় শাসক, যিনি খলজি রাজবংশের একজন শাসক, যিনি ভারতীয় উপমহাদেশের দিল্লি সাতলানাথ শাসন করেছিলেন। আলাউদ্দিন কিন্তু রাজস্ব, এটা পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে আসে, এই আলাউদ্দিনের এই যে রাজস্ব মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? সেই আলাউদ্দিন খলজি কিন্তু মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রাজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন। এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এছাড়াও দেখো কী করেছিলেন তিনি কিন্তু অনেকবার কিন্তু মঙ্গল আক্রমণ কিন্তু সফলভাবে প্রতিহতও করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেবো দেখো, কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? খেয়াল রাখবে প্রত্নতাত্ত্বিক খনন দ্বারাই কিন্তু প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়। পরবর্তী কোশ্চেন দেখো, কে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মির প্রতিষ্ঠা করেছিলেন? তিনি করেছিলেন কে? চন্দ্রশেখর আজাদ। এবং এই রিপাবলিক অ্যাসোসিয়েশন সম্বন্ধে কিছু কথা আমরা জেনে নেব। দেখো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশন অ্যাসোসিয়েশন একটি বিপ্লবী সংগঠন যা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকেশন আর্মি নামেও কিন্তু পরিচিত। এখানে পরিষ্কার রয়েছে, ভালো করে খেয়াল করো। এটি চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব থাপার এবং বটুকেশ্বর দত্ত 1928 সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে কিন্তু প্রতিষ্ঠা করেছিল। প্রত্যেকটা তথ্য কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এটি আগে হিন্দুস্তান রিপাবলিকেশন অ্যাসোসিয়েশন নামেও কিন্তু পরিচিত ছিল, শর্টকাট কি HRA। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই খেয়াল রাখবে। এবং দেখো শেষে এই HSRA ফিলোসফি অফ দ্য বোম্ব নামে পরিচিত একটি ইশতেহার প্রকাশ করেছিল। এই ইশতেহারটি লিখেছিলেন ভগবতী চরণ বহরা। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলোতে পরীক্ষার প্রশ্ন আসে, তাই তথ্যগুলো তোমার সামনে তুলে ধরলাম। এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? খেয়াল রাখবে অশোকের রাজত্বকালে বা শাসনকালে কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করা হয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। পরবর্তী দেখো, এর সম্বন্ধে কিছু জেনে নেবো। অশোক সম্বন্ধে দেখো, অশোক 304 খ্রিস্টাব্দে পাটলিপুত্রে বিন্দুসার এবং মহারানী ধর্ম বা সুব্রতরঙ্গীর কাছে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সম্রাট, চক্রবর্তী, দেবনামপ্রিয়, প্রিয়দর্শী এই সমস্ত কিন্তু উপাধি পেয়েছিল। ওরা কিন্তু প্রচুর পরিমাণে দেবনামপ্রিয়া এই উপাধিটা কে নিয়েছিল? এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসে, অবশ্যই খেয়াল রাখবে অশোক নিয়েছিল। তারপর দেখো, সারনাথের অশোক স্তম্ভ ভারতের প্রজাতন্ত্রের কিন্তু জাতীয় প্রতীক। দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ অবদান হলো সাঁচির মহান স্তূপ, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত করা হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খেয়াল রাখবে। এবার দেখো, কিসের বিরুদ্ধে গান্ধীজি 1919 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? সেটা হচ্ছে রাওলাটানের বিরুদ্ধে গান্ধীজি 1919 সালে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে। এবং রাওলাটানের সঙ্গে কিছু তথ্য জেনে নাও। দেখো, রাওলাট হয়েছিল কত? 1919-এ। এই আইনটি ব্রিটিশ সরকারের সন্ন্যাসী কর্মকাণ্ডে সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়। এই সরকারকে বিনা বিচারে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 2 বছর পর্যন্ত আটকে রাখার অনুমোদন দিয়েছে। এই পুলিশকে ওয়ারেন্ট ছাড়াই একটি জায়গায় অনুসন্ধান করার ক্ষমতা দিয়েছে। আর এই জন্যই কিন্তু গান্ধীজি এই 1919 খ্রিস্টাব্দে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল রাওলাট আইনের বিরুদ্ধে। এবার দেখো পরবর্তী কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। তাহলে খেয়াল রাখবে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? সিঙ্গাপুরে। পরবর্তী কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের গুপ্তদের সমসাময়িক কে ছিল? কোন বংশ ছিল? সাতবাহন বংশ। তাহলে দক্ষিণ ভারতে গুপ্তদের সমসাময়িক বংশের নাম কি ছিল? সাতবাহন বংশ। দেখো, এই সাতবাহন বংশের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে শিমুখ। খেয়াল রাখবে, তাহলে সাতবাহন বংশের পরিচয় থাকে শিমুখ। বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজধানী ছিল, এরও দুটো রাজধানী ছিল, একটা ছিল অমরাবতী ও প্রতিষ্ঠান বা পৈঠান। তাহলে খেয়াল রাখবে যে সাতবাহন বংশের রাজধানী কী ছিল? অমরাবতী ও পৈঠান বা প্রতিষ্ঠান। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন? খেয়াল রাখবে সেই সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ডালহৌসি। পরীক্ষায় প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্নটা আসে যে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি। এবার দেখো, লর্ড ডালহৌসি 1848 থেকে 1856 পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 1853 সালে রেলপথে যাত্রীবাহী ট্রেন, এই জন্য তাকে রেলপথের জনক কিন্তু বলা হয় থাকে। 1852 সালে বৈদ্যুতিক টেলিগ্রাফ এবং 1854 সালে অভিন্ন ডাকঘর চালু করেছিলেন। তিনি তিনটিকেই সামাজিক উন্নতির তিনটি দুর্দান্ত ইঞ্জিন হিসাবে বর্ণনা করেছিলেন। ইম্পর্টেন্ট বিষয় দেখো, তিনি কিন্তু রেলপথ চালু করেছিলেন, তিনি টেলিগ্রাফ বৈদ্যুতিক টেলিগ্রাম চালু করেছিলেন এবং তিনি ডাকঘর চালু করেছিলেন। তিনটে দেখো তারিখ দেখো, একটা 52, একটা 53, একটা 54। ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই খেয়াল রাখবে।
দেখো কে ভক্তি আন্দোলন সূচনা করেছিলেন? ভক্তি আন্দোলন সূচনা করেছিলেন কে? রামানুজ। তাহলে খেয়াল রাখবে ভক্তি আন্দোলন সূচনা কে করেছিলেন? রামানুজ। প্রচুর কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী দেখো যে কোশ্চেনটা আছে, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার ব্যাখ্যা দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। তাহলে খেয়াল রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী দিয়েছিলেন। পরবর্তী দেখো গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? প্রচুর পরীক্ষায় আসে এটা, সুশ্রত। খেয়াল রাখবে বারবার রিপিট করা থাকে, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসকের নাম কি? সুশ্রত। পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? খেয়াল রাখবে রহমত আলী। এটাও কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট আজকের, যে পাকিস্তান শব্দ দ্বারা কে ব্যবহার করেছিলেন? রহমত আলী। পরবর্তী দেখো জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তি কি বলা হয়? তাকে নিগ্রন্থ বলা হয় থাকে। তাহলে জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তি কি বলা হয়? নিগ্রন্থ বলা হয় থাকে। পরবর্তী দেখো নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী? সেটা হচ্ছে খেয়াল রাখবে ইন্দ্রপ্রস্থ। তাহলে ইন্দ্রপ্রস্থ কার রাজধানী ছিল? কুরু মহাজনপদের রাজধানী ছিল। পরবর্তী দেখো 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখো কোমাতো মারু কি? এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এই কোশ্চেনটা, যে কোমাতো মারু কি? এটা হচ্ছে কিন্তু একটা কানাডাগামী একটি জাহাজ ছিল। পরবর্তী দেখো ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কুন্দগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার সঙ্গে কিছু কথা জেনে নেব। দেখো শ্রী মহাবীর জৈন বর্ধমান নামেও কিন্তু তিনি পরিচিত, যিনি জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর প্রধান প্রচারক ছিলেন, যিনি জৈন ধর্মকে পুনর্জীবিত করেছিলেন। তিনি 23তম জৈন তীর্থঙ্কর বা আধ্যাত্মিক গুরু পার্শ্বনাথের পরবর্তী জৈন তীর্থঙ্কর। মহাবীর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের গোড়ার দিকে প্রাচীন ভারতের বিহারের রাজকীয় ক্ষৈত্র জৈন পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এই কোশ্চেনের পরীক্ষায় আসে। 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ আসে। এবং 24তম শেষতম তীর্থঙ্কর ছিলেন কিন্তু মহাবীর। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। আর মহাবীর জন্মগ্রহণ করেছিল কোথায়? কুন্দগ্রামে। পরবর্তী দেখো গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গৌতম বুদ্ধ জন্ম করেছিলেন সারনাথে। খেয়াল রাখবে তাহলে গৌতম বুদ্ধ কোথায়? সারনাথে। আর মহাবীর কুন্দগ্রাম। এই দুটোর মধ্যে পরীক্ষায় খুব পরিমাণে আসে, তাই দুটোকে আমি পরপর নিয়েছি যাতে তোমার খেয়াল থাকে। এবার দেখো নিম্নলিখিত কোন বেদ ত্যাগ ও বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? সেটা হচ্ছে যজুর্বেদ। তাহলে খেয়াল রাখবে নিম্নলিখিত কোন বেদ ত্যাগ ও বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে? যজুর্বেদ। পরবর্তী দেখো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে 1857 সালে সিপাহী বিদ্রোহ সূচনা হয়েছিল? সেটা হচ্ছে সৈন্যদের চর্বি মাখানো কার্তুজের সরবরাহ এটাকে লটানো হয়েছিল। আর এর ফলে কিন্তু 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। আর এটাই কিন্তু সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল। এবার দেখো পরবর্তী 1942 সালে আগস্ট মাসে মহাত্মা গান্ধী কোন বিখ্যাত আন্দোলন সূচনা করেছিলেন? সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 1942 সালে মহাত্মা গান্ধী বিখ্যাত আন্দোলনের নাম কি ছিল? ভারত ছাড়ো আন্দোলন। এবার ভারত ছাড়ো কিছু জেনে নেবো। দেখো ভারত ছাড়ো আন্দোলন ছিল কি? একটি আইন অমান্য আন্দোলন, যেটি 1942 সালে 8ই আগস্ট থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি করে একটি গণপ্রতিবাদ, যেটিকে গান্ধী উল্লেখ করেছিল ব্রিটিশদের ভারত ছাড়া একটি দাবি হিসাবে। 1942 সালে 8ই আগস্ট গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে এই উদ্দেশ্যে ভাষণে বলেন করেঙ্গে আমরেঙ্গে, আমরা কিন্তু করবো অথবা মরবো, এই স্লোগানটি মহাত্মা গান্ধী দিয়েছিল। আমরা জানি কিন্তু কোথা থেকে দেওয়া হয়েছিল? গোয়ালিয়র ট্যাঙ্কের ময়দান থেকে এটা দেওয়া হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট বিষয়, খেয়াল রাখবে। আর এখান থেকে কিন্তু ব্রিটিশদের ভারত ছাড়ার জন্য প্রস্তাব কিন্তু এই আন্দোলনের মাধ্যমে বুঝিয়েছিল গান্ধীজি। পরবর্তী দেখো আকবরের শাসনকালে ফার্সি ভাষার অনুমোদিত মহাভারতের নাম কি? সেটার নাম কি? সেটার নাম হচ্ছে রজমনামা। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে ফার্সি ভাষায় অনুমোদিত মহাভারতের নাম কি? সেটা হচ্ছে রজমনামা। পরবর্তী দেখো 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিল? অর্থাৎ এই মহাবিদ্রোহের সময় গভর্নর কে ছিল? প্রচুর পরিমাণে আসে, এটা লর্ড ক্যানিং। তাহলে খেয়াল রাখবে যে মহাবিদ্রোহ বা 1857 সালের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং ছিল। পরবর্তী দেখো লন্ডনের কোথায় দ্বিতীয় গোল্ডটেইল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে সেন্ট জেমস প্যালেসে। তাহলে খেয়াল রাখবে কোথায় দ্বিতীয় গোল্ডটেইল অনুষ্ঠিত হয়েছিল? সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো কে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা করেছিল? তিনি হচ্ছে উদয়ন। এটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, যে পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতা কে করেছিল? উদয়ন করেছিল। এবার দেখো কে ভারতের প্রথম ভাইসরয় ছিল? এটা প্রচুর পরীক্ষায় আসে, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, অবশ্যই খেয়াল রাখো কে ভারতের প্রথম ভাইসরয় ছিল? লর্ড ক্যানিং। পরবর্তী দেখো কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা ও মুদ্রায় খোদিত হয়েছিল? সেটা হচ্ছে নূরজাহান। তাহলে খেয়াল রাখবে কোন মুঘল সম্রাজ্ঞীর নাম সমস্ত মুঘল ফরমানে লেখা ও মুদ্রায় খোদিত হয়েছিল? নূরজাহানের নাম খোদিত হয়েছিল। পরবর্তী দেখো ইঙ্গো মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার কারণ কি? সেটা হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব ছিল, দুর্বল সেনাবাহিনী আর ব্রিটিশদের প্রকৃত ক্ষমতা নির্ণয়ের ব্যর্থতা। এটাই ছিল ইঙ্গো মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজিত হওয়ার প্রধান কারণ। পরবর্তী কোশ্চেনটা আসে তার পরীক্ষায় জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করা প্রথা কে চালু করেছিলেন? সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু পরীক্ষায় আসে যে জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করা প্রথা কে চালু করেছিলেন? সুভাষচন্দ্র বসু চালু করেছিলেন।
পরবর্তী দেখো, বিক্রমাদিত্য নামে পরিচিত কে ছিলেন, সেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরিচিত ছিল। তাহলে খেয়াল রাখবে, বিক্রমাদিত্য নামে কে পরিচিত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরিচিত ছিল। পরবর্তী দেখো, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়, আমেরিকাতে 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তারিখটা অবশ্যই খেয়াল রাখবে, 1913 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন, তিনি মরক্কো দেশ থেকে ভারতে এসেছিলেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই পার্টে ইম্পর্টেন্ট, অবশ্যই খেয়াল রাখো। পরবর্তী দেখো, কাশ্মীরের আকবর কাকে বলা থাকে, এই কোশ্চেনটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জয়নুল আবেদিনকেও কিন্তু কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে। পরবর্তী দেখো, ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি, এটা লেখা প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে যশোধরা। তাহলে খেয়াল রাখবে, ভগবান বুদ্ধের স্ত্রীর নাম কি, যশোধরা। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্গত, সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। তাহলে খেয়াল রাখবে, নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্গত, অরবিন্দ ঘোষ। পরীক্ষায় আসে কিন্তু, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন প্রচুর পরীক্ষা এসে থাকে, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচিত থাকে বিশাখ দত্ত। তাহলে খেয়াল রাখবে, মুদ্রা রাক্ষস গ্রন্থের রচিত থাকে বিশাখ দত্ত। পরবর্তী কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন, তিনি হচ্ছে 1915 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে পরীক্ষা রিপিট করা থাকে, অবশ্যই খেয়াল রাখবে। পরবর্তী দেখো, খান আব্দুল কাপ্পের খানের নেতৃত্বে কোন পদক্ষেপ ভারতীয় স্বাধীনতার পক্ষে এবং ইংরেজদের বিরুদ্ধে ছিল, সেটা হচ্ছে লাল কুর্তা বাহিনীর গঠন ছিল। এটা হচ্ছে কি, খান আব্দুল কাপ্পর খানের একটা পদক্ষেপ, যেটা ভারতের স্বাধীনতার পক্ষে ছিল এবং ইংরেজদের বিপক্ষে ছিল। সেটা কি বাহিনী গঠন করেছিলেন, লাল কুর্তা বাহিনী গঠন করেছিলেন। পরবর্তী দেখো, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। তাহলে খেয়াল রাখবে, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। পরবর্তী দেখো, কে 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন, সেটা হচ্ছে সিকান্দার লোধি। তাহলে খেয়াল রাখবে, 1605 খ্রিস্টাব্দে আগ্রা শহর স্থাপন এবং এটাকে রাজধানীতে পরিণত করেছিলেন কে, সিকান্দার লোধি। পরবর্তী দেখো, মুসলিমদের শাসকদের মধ্যে প্রথম কে মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন, এটা আগেই আলোচনা করেছি, আলাউদ্দিন খলজি। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষা কিন্তু রিপিট করা হয়ে থাকে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেছিলেন, 1857 সালে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করেছিল, সেটা রিসেন্ট একটা পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা, চার্টার অ্যাক্ট 1833 খ্রিস্টাব্দে। তাহলে খেয়াল রাখবে, নিম্নলিখিত কোন আইনের ফলে গভর্নর জেনারেল কাউন্সিল আইন প্রণয়নের ক্ষমতা অর্জন করে, চার্টার অ্যাক্ট 1833-এর দ্বারা। পরবর্তী দেখো, রাষ্ট্রকূট পতিয়ার ও পাল রাজারা জড়িত ছিল কোন দ্বন্দ্বের সঙ্গে, সেটা হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্বের সাথে। খেয়াল রাখবে, রাষ্ট্রকূট পতিয়ার আর পাল রাজারা জড়িত ছিল কোন দ্বন্দ্বের সাথে, ত্রিশক্তি দ্বন্দ্বের সাথে বা ত্রিশক্তি যুদ্ধের সাথে। পরবর্তী দেখো, চৌহান বংশের শাসনকালে দুটো প্রধান শহর কী ছিল, সেটা দিল্লি আর ছিল মেবার। তাহলে খেয়াল রাখবে, চৌহানদের তাহলে বংশের শাসনকালে দুটো প্রধান শহরের নাম কী ছিল, দিল্লি ছিল আর কি ছিল, মেবার ছিল। পরবর্তী দেখো, গান্ধীজি কোথা থেকে ডান্ডি অভিযান শুরু করেছিল, সবরবতী আশ্রম থেকে গান্ধীজি এই ডান্ডি অভিযান শুরু করেছিল। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু খেয়াল রাখো। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সালে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল, সেটা হচ্ছে 1948 সালে গান্ধীজিকে কিন্তু হত্যা করা হয়েছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে, বারবার বলছি খেয়াল রাখো। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন এলাকায় 1867 খ্রিস্টাব্দে বিদ্রোহের কোনো প্রভাব পড়েছিল, সেটা চেন্নাইতে। তাহলে কোথায় একমাত্র প্রভাব পড়েনি এই যে 1867 খ্রিস্টাব্দে বিদ্রোহে, সেটা হচ্ছে চেন্নাইতে, এর কোনো প্রভাব পড়েছিল না। পরবর্তী দেখো, লালা লাজপত রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হয়েছিল, এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে, অবশ্যই খেয়াল রাখবে। সাইমন কমিশনের বিরোধিতা করার সময় কিন্তু লালা লাজপত রায় গুরুতরভাবে জখম হয়েছিল। পরবর্তী দেখো, কুতুব মিনার নির্মাণ কার্য কে সমাধি করেছিল, সেটা হচ্ছে ইলতুৎমিশ। তাহলে খেয়াল রাখবে, কুতুব মিনার নির্মাণ কার্য কে শেষ করেছিল বা সমাপ্তি করেছিল, ইলতুৎমিশ কিন্তু শেষ করেছিল। এবার পরবর্তী দেখো, জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন, গোপালকৃষ্ণ গোখলে। তাহলে খেয়াল রাখবে, জাতির জনকের রাজনৈতিক পরামর্শদাতা কে ছিলেন, তিনি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। পরবর্তী দেখো, জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না, সেটা হচ্ছে দিগম্বর যে সম্প্রদায়ের লোকেরা আছে তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করে না। পরবর্তী দেখো, শেষ হিন্দু রাজা যিনি হিন্দু স্বরাজ নামে আংশিক সাফল্য লাভ করেছিলেন, তিনি ছত্রপতি শিবাজী। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে, সেটি তিনি কে ছিলেন, শেষ হিন্দু রাজা ছিলেন যিনি হিন্দু স্বরাজ স্থাপনে আংশিক সাফল্য লাভ করেছিলেন, তিনি হচ্ছেন ছত্রপতি শিবাজী। পরবর্তী দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাশের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, তিনি ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তাহলে খেয়াল রাখবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাশের ভারতের ভাইসরয় কে ছিলেন, লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী দেখো, কোন শাসক পাগলা রাজা নামে বিখ্যাত, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক, কিন্তু পাগলা রাজা নামে বিখ্যাত। এই কোশ্চেন প্রচুর পরীক্ষায় কিন্তু রিপিট করা হয়ে থাকে, অবশ্যই খেয়াল রাখবে। আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু খেয়াল রাখবে। আলাউদ্দিন খলজির এই সম্রাটের সভাকবি ছিলেন কিন্তু আমির খসরু। পরবর্তী দেখো, দক্ষিণ ভারতের কোন বিখ্যাত হিন্দু রাজা বঙ্গোপসাগর পার করে সুমাত্রা, জাভা এবং মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য
জয় করেছিলেন? তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল। আর প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করেছি আগেই। পরবর্তী দেখো কোশ্চেন, প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন? পর্তুগিজরা। তাহলে খেয়াল রাখবে, প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন? পর্তুগিজরা এই বাণিজ্যিক সম্পর্ক প্রথম স্থাপন করেছিলেন। পরবর্তী দেখো কি বলা হয়েছে, মুমতাজ মহল কোন বিখ্যাত সম্রাটের স্ত্রী ছিলেন? সেটা শাহজাহান। তাহলে খেয়াল রাখবে, মুমতাজ মহল কোন বিখ্যাত মুঘল সম্রাটের স্ত্রী ছিলেন? শাহজাহানের স্ত্রী ছিলেন। পরবর্তী দেখো, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন? তিনি হচ্ছে তৃতীয় চন্দ্রগুপ্ত। তাহলে খেয়াল রাখবে, মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল। পরবর্তী দেখো, বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে খেয়াল রাখবে, বর্তমানে কোন অঞ্চল সাতবাহন সাম্রাজ্যের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। পরবর্তী দেখো, মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নামকরণ কী করেছিল? দৌলতাবাদ। তাহলে খেয়াল রাখবে, তাকে তো পাগলা রাজ্য এমনি বলা হতো না। তাহলে মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানীর নাম কী করেছিলেন? দৌলতাবাদ করেছিলেন। প্রচুর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনটা প্রচুর প্রকার রিপিট করা হয়ে থাকে। কে লোকনায়ক নামে পরিচিত? অবশ্যই খেয়াল রাখবে, জয়প্রকাশ নারায়ণ কিন্তু লোকনায়ক নামে পরিচিত। খালসা প্রতিষ্ঠা করেছিলেন কে? গুরু গোবিন্দ সিং। তাহলে খেয়াল রাখবে, খালসাকে প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং, এই খালসা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কাছে কারা পরাজিত হয়েছিল? আফগানরা। তাহলে খেয়াল রাখবে, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কাছে কারা পরাজিত হয়েছিলেন? আফগানরা। পরবর্তী কোশ্চেন দেখো, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। এই কোশ্চেনটা প্রচুর পরীক্ষায় আসে থাকে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় এসে থাকে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? তিনি হচ্ছেন উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। পরবর্তী দেখো কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে খেয়াল রাখবে, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। পরবর্তী দেখো, বৈদিক যুগে বিধবারা কি পুনর্বিবাহ করতে পারতো? তাহলে কি বৈদিক যুগে কী করতে পারতো? বিধবারা পুনর্বিবাহ করতে পারতো। পরবর্তী দেখো, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিল? ফিরোজ শাহ তুগলক। তাহলে খেয়াল রাখবে, দিল্লিতে অশোক স্তম্ভ কে এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক। আর ফিরোজ শাহ তুগলক সম্বন্ধে কিন্তু আগেই আমি আলোচনা করে দিয়েছি। এবার দেখো, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? পাকিস্তানের অন্তর্গত। তাহলে খেয়াল রাখবে, সিন্ধু সভ্যতার অংশ মহেঞ্জোদারো এখন বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত? পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত। কে দেওয়ানি ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন? সেটা ফিরোজ শাহ তুগলক। তাহলে খেয়াল রাখবে, কে দেওয়ানি ই খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন? ফিরোজ শাহ তুগলক চালু করেছিলেন। পরবর্তী দেখো, 1905 সালে জানুয়ারি মাসে শ্যামজি বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? সেটা হচ্ছে লন্ডন। তাহলে খেয়াল রাখবে, 1905 সালে তাহলে এই ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? ফার্স্টে লন্ডনে করা হয়েছিল। পরবর্তী দেখো, মঙ্গলের বংশধর মুঘলদের আদিবাসস্থান কোথায় ছিল? সেটা হচ্ছে মধ্য এশিয়াতে ছিল। তাহলে খেয়াল রাখবে, মঙ্গলের বংশধর মুঘলদের আদিবাসস্থান কোথায় ছিল? মধ্য এশিয়াতে ছিল। কে জাতিপ্রথার প্রবর্তন করেছিল? আকবর। তাহলে খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কে জাতিপ্রথার প্রবর্তন করেছিলেন? আকবর করেছিলেন। এবার দেখো, অমৃতসরে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে ঘটেছিল। এই কোশ্চেনটার প্রচুর পরীক্ষা বারবার আসতে দেখা যায়, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, অমৃতসরে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? 1919 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, 1940 সালে আগস্ট প্রস্তাব পেশ করেছিলেন কে? লর্ড লিনলিথগো। তাহলে খেয়াল রাখবে, 1940 সালে আগস্ট প্রস্তাব কে পেশ করেছিলেন? লর্ড লিনলিথগো। পরবর্তী দেখো, রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? তাঞ্জাভুরে অবস্থিত। প্রচুর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা আসে, অবশ্যই খেয়াল রাখবে যে রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত? তাঞ্জাভুরে অবস্থিত। পরবর্তী দেখো, কে 1930 সালে বিহারের কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন? তিনি স্বামী সহজানন্দ। তাহলে খেয়াল রাখবে, 1930 সালে বিহারের কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? স্বামী সহজানন্দ। ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই খেয়াল রাখো। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ? এই কোশ্চেনটা একটু প্রচুর পরীক্ষায় আসে, অবশ্যই খেয়াল রাখবে, সর্বাপেক্ষা প্রাচীন বংশের নাম হচ্ছে মৌর্য বংশ। এটা কিন্তু খেয়াল রাখবে, পরীক্ষায় আসে। কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত? তিনি হচ্ছে হরিবিজয়। তাহলে খেয়াল রাখবে, কোন বিখ্যাত জৈন পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত? হরিবিজয়। পরবর্তী দেখো, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিল কে? রাজা রামমোহন রায়। ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, ভারতের পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা প্রসারে অগ্রণী ভূমিকা কে পালন করেছিলেন? রাজা রামমোহন রায়। পরবর্তী দেখো, বাবর তার জীবনের অভিজ্ঞতাগুলি যে গ্রন্থে লিপিবদ্ধ করেছে তার নাম কি? তার নাম তুজুকি বাবরি। তাহলে খেয়াল রাখবে, বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। প্রচুর পরীক্ষায় বারবার আসে, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। পরবর্তী দেখো, চৌরি চৌরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কে? অসহযোগ আন্দোলন। তাহলে খেয়াল রাখবে, চৌরি চৌরি ঘটনার সাথে কি জড়িত রয়েছে? অসহযোগ আন্দোলন জড়িত আছে। হর্ষবর্ধনের শাসনকাল কে ভারতে এসেছিল? হিউয়েন সাং। তাহলে হর্ষবর্ধনের শাসনকাল কে ভারতে এসেছিলেন? হিউয়েন সাং ভারতে এসেছিল। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি এই বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী দেখো,
চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। তাহলে খেয়াল রাখবে চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী ছিলেন। পরবর্তী দেখো নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে প্রভাবিত করেছিলেন? দ্বিতীয় পুলকেশী। সেই কোশ্চেনে কিন্তু প্রচুর পরীক্ষা রিপিট করা হয়ে থাকে। নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কে প্রভাবিত করেছিলেন? দ্বিতীয় পুলকেশী কিন্তু প্রভাবিত করেছিলেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো। তাহলে খেয়াল রাখবে সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদীর তীরে অবস্থিত? মহেঞ্জোদারো। এই অঞ্চলটি কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। পরবর্তী দেখো কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে এই কলকাতার কিন্তু এশিয়াটিক সোসাইটিটা প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী দেখো বোধগয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিলেন? অশোক। তাহলে খেয়াল রাখবে বোধগয়ার মহাবোধি মন্দির কে নির্মাণ করেছিলেন? অশোক নির্মাণ করেছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। পরবর্তী দেখো পাণ্ড্য রাজাদের রাজধানী করেছিল, বারবার পরীক্ষা আসতে দেখা যায়, সেটা হচ্ছে মাদুরা। তাই খেয়াল রাখবে পাণ্ড্য বংশের রাজধানীর নাম কী ছিল? মাদুরাই ছিল। পরবর্তী দেখো আলিপুর বোমা হামলার সঙ্গে প্রধান অভিযুক্ত ব্যক্তি কে ছিল? অরবিন্দ ঘোষ। তাহলে খেয়াল রাখবে আলিপুর বোমা হামলার সঙ্গে প্রধান অভিযুক্ত ব্যক্তির নাম কী ছিল? অরবিন্দ ঘোষ। ইম্পর্টেন্ট কোশ্চেন, বারো বলছি প্রত্যেকটা কোশ্চেন। পরবর্তী দেখো মহারাষ্ট্রের ইলোরা গুহা কার আমলে তৈরি হয়েছিল? রাষ্ট্রকূট আমলে তৈরি হয়েছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এবং শেষ কোশ্চেন আজকে দেখো কোন রাজা দিল্লির আক্রমণ করে কোহিনূর হিরে লুণ্ঠন করেছিলেন? তিনি হচ্ছে নাদির শাহ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে যে এই দিল্লির আক্রমণ করে কোহিনূর হীরা কে লুণ্ঠন করেছিল? প্রথমে নাদির শাহ করেছিল। দেখো তোমার সাথে টোটাল কিন্তু 100টা কোশ্চেন আলোচনা করলাম। এই 100টা হিস্ট্রি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। ভিডিওটা বারবার দেখো এই পার্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল বাজিয়ে রাখো, ভিডিওটি ভালো করে লাইক করো, ফ্রেন্ডের কাছে শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।